इसी के लिए मैं सॉरी, हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहे हैं, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। हमका शुभकामना देश के लिए रहेगा कि लेट अस होप फॉर द बेस्ट। ডিফেন্স করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন, উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে অসাংবিধানিক কথা এবং আরও একবার অসৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এ কথা বলছি, একেবারেই প্রথমেই আপনাদের সেটা শোনালাম। কি বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? আপনারা জানেন গতকাল তৃণমূল কংগ্রেসের জয়ী এমপিদের নিয়ে একটি বৈঠক ছিল। তারপরেই একেবারে তিনি ক্যামেরার সামনে সমস্ত এমপিদের নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেইখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী এবং এনডিএ তৃতীয়বার সরকার গঠন করছে, তা নিয়ে আপনার কি মতামত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে গভর্নমেন্ট পুরো আনডেমোক্রেটিক্যালি, আনকনস্টিটিউশনালি এবং ইললিগালি গভর্নমেন্ট করতে চলেছে, তাদেরকে সরি আমি শুভ কামনা জানাতে পারবো না। দেখুন, এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে 2 ধরনের ইঙ্গিত পাওয়া যায়। একটা হচ্ছে তো যে কোনো মানুষ সৌজন্যতার খাতিরে একেবারেই যে কোনো ধরনের বক্তব্য রাখতে পারেন, নতুন একটা সরকার গড়তে চলেছে এবং এটাতে ভারতের মঙ্গল হবে, আগামী দিনে ভারতের রাস্তা প্রশস্ত হবে এবং তারা বিরোধী দলের ভূমিকা গ্রহণ করবেন। এটাতে নিশ্চিতভাবে যে দল সরকারে আসে তাদেরকে অভিনন্দন জানানো হয়। আপনারা জানেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে যাওয়ার পরেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে কনগ্র্যাচুলেশন জানিয়েছিলেন এবং এটাই রীতি যে কোনো বিজিত প্রার্থী জয়ী প্রার্থীদের একেবারে সরকার গঠনের আগে অভিনন্দন জানান যে আপনারা নতুন করে এগিয়ে যান, দেশের জন্য ভালো করুন, মানুষের জন্য ভালো করুন, এই শুভকামনা অন্তত থাকে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসৌজন্যতার নজির তো বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছেন। আরও একবার যখন সরকার গঠনের মতো এত বড় একটি বিরাট সিদ্ধান্ত গণতান্ত্রিক ভারতবর্ষে, তখন কিন্তু তিনি শুভ কামনা জানালেন না। যদিও আপনারা হয়তো অনেকেই বলবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ কামনা নিয়ে অন্তত এনডিএকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখতে হবে না, কিন্তু এর থেকেও যে প্রশ্নটি সবথেকে বড় সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা বললেন সেটা কি সংবিধান মেনে কথা বললেন? কেন না, তিনি বলছেন যেভাবে সরকার নাকি গঠন হচ্ছে সেটা আনকনস্টিটিউশনালি এবং ইললিগালি। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা যারা সিম্পল অ্যাজ এবিসির দর্শক, নিশ্চিতভাবে আপনাদের রাজনৈতিক পাণ্ডিত্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয়, কিন্তু আপনাদের ক্ষুদ্র বুদ্ধি এবং আমার ক্ষুদ্র বুদ্ধি লাগিয়ে কি এটা বলতে পারি না যে গভর্নমেন্ট নির্বাচনে ইলেক্ট হয়েছে এবং যে নাম্বার এনডিএর হাতে রয়েছে তা নিয়ে নিশ্চিতভাবে কনস্টিটিউশনালি এবং ডেমোক্রেটিক্যালি এবং লিগ্যালি একটা গভর্নমেন্ট হতে চলেছে, এটা বোঝার জন্য রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন হয় না। আপনারা কি সেটা মনে করেন না? কারণ যেহেতু মুখ্যমন্ত্রী বললেন, আপনাদের আরও একবার বলবো যে ভারতের সংবিধান বলে কোনো একটি দল বা কোনো সমষ্টিগত দল বা গঠবন্ধন তারা যদি ক্ষমতায় আসতে চায় তাহলে নিশ্চিতভাবে তাদের সংখ্যার প্রমাণ দিতে হবে এবং সেই সংখ্যাটি হচ্ছে 272 ক্রস করে যদি কোনো একটি দল বা একাধিক দল তাদের সরকার গঠনের জন্য দাবি জানায়, ভারতের সংবিধান কিন্তু তাদেরকে সরকার গঠনের জন্য পারমিশন দেয় এবং রাষ্ট্রপতি পারমিশন দেয় এবং এনডিএর হাতে ইতিমধ্যেই 292 বা 93 আসন রয়েছে এবং আপনারা জানেন যা কানাঘুষো খবর আসছে ইতিমধ্যেই নির্দল প্রার্থীরা সাপোর্ট দিয়ে কার্যত এনডিএর সংখ্যা এখন 300 পেরিয়ে গেছে। আমি 300 সেটা ছেড়ে দিলাম, অ্যাকচুয়াল নাম্বার 292। সেই নাম্বার নিয়েও একটা দল সরকার গঠন করতে চাইলে তাকে ইললিগ্যাল বা আনডেমোক্রেটিক্যাল বলা যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন? আমার মনে হয় এটা তিনি বলতে পারেন না। আপনারাও লিখে জানান না এটা বলা যায় কিনা। এবং শুধু তাই নয়, আপনাদের একটা হাস্যকর বিষয় দেখাতে চাইবো, মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যকেই নিজে কন্ট্রাডিক্ট করছেন, সেটা আপনাদের সামনে আজকে প্রমাণ করব আমি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, ইন্ডিয়া জোটই কিন্তু সরকার গঠন করবে, এমন বক্তব্য মুখ্যমন্ত্রী বললেন। কখন হঠাৎ করে তিনি বলে উঠলেন যে এনআরসি বাতিল করতে হবে, সিএএ বাতিল করতে হবে, তারপরে বললেন যদিও এই সরকার টিকবে না, ইন্ডিয়ায় ক্ষমতায় আসবে,
আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং কেন আমি বলছি নিজের কথাকে নিজে কন্ট্রাডিক্ট করেছেন, এই বক্তব্যটা শুনুন, তারপরে আপনাদের সামনে বুঝিয়ে বলবো। শুনুন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি। এবং এনআরসি বাতিল করতে হবে। নিউ গভর্নমেন্টের কাছে আমাদের, নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, বাট যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে। ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন? এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে, বাট ওদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না, আমরা শুধু মানুষের ভালো চাই, দেশের ভালো চাই। দেখুন, এটাকে আপনারা গাছে কাঁঠাল গোপে তেল বলবেন কিনা আমি জানি না, তার কারণ যে কংগ্রেস শুধুমাত্র ৯৯টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ২৯টি আসন, তারা নাকি সরকার গঠন করবে এমন স্বপ্ন দেখছে। আর যে বিজেপি ২৪০ আসন পেয়ে সরকার গঠন করতে চাইছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা নাকি আনডেমোক্রেটিক, আনকনস্টিটিউশনাল। যাই হোক, আপনারা গাছে কাঁঠাল গোপে তেল বা কি বলবেন সেটা আপনারা লিখে জানান। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আশা করতেই পারেন যে কোনো এক ম্যাজিক উপায়ে, দৈবিক উপায়ে, যে তারা নাকি সরকার গঠন করে ফেলতে পারবেন। ঠিক আছে, নিশ্চিতভাবে তারা সেই চেষ্টা চালিয়ে যান। কিন্তু মুখ্যমন্ত্রী পরবর্তীতেই আবার বলছেন যে বিজেপি মেজরিটি না পেয়েও কেন সরকার গঠন করছে। আমার মনে হয় তিনি বলতে চেয়েছেন যে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কেন তিনি সরকার গঠন করছে, এই প্রশ্ন মুখ্যমন্ত্রী করেছেন। এবং তিনি বলছেন যে আমি যদি থাকতাম তাহলে এর দায় নিয়ে আমি সরকার গঠন করতাম না। অর্থাৎ তিনি যদি এতগুলো সিট পেতেন বা তিনি বা তার সংগঠন যদি ২৯২টা সিট পেত, তাহলে নিশ্চিতভাবে তিনি তার এর পরাজয়ের দায় নিয়ে তিনি সরে যেতেন এবং সরকার গঠন করতেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী এবং কেন এটা কন্ট্রাডিক্ট করছে তার নিজের বক্তব্যই আপনাদের বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে শুনিয়ে নিতে চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন। শুনুন আপনারা। फ्रॉम आवर साइड आई कैन एश्योर यू, हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी ए अनस्टेबल, एक गड़बड़ गवर्नमेंट, जो वीक गवर्नमेंट, जिसका पास देश के लिए कुछ नहीं है, देना भी नहीं है, ये जल्दी से जल्दी घर वापस जाए, ध्यान करे, अच्छा रहे। लेकिन इंडिया का कमिटमेंट, इंडिया को चलाने देना ठीक होता है। अगर इसका जगह में मैं होती तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटी नहीं लेती। पार्लियामेंट ये ठीक है, बहुत सारे देश है, बहुत सारे जगह है, बहुत सारे राज है, लेकिन तब भी सिंगल लार्जेस्ट पार्टी भी नहीं हुआ। শুনলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী বলছেন যে আমি থাকলে কিন্তু এই এককভাবে মেজরিটি না পাওয়া সত্ত্বে আমি এর দায় নিয়ে সরকার গঠন করতাম না। অর্থাৎ বিজেপির কাছে ২৪০ আসন আছে, এনডিএর কাছে ২৭২-এর বেশি, ৩০০-র কাছাকাছি আসন রয়েছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি থাকলে নাকি এর দায় নিয়ে তিনি সরকার গঠন করতেন না। মুখ্যমন্ত্রী এটা বললেন, আপনারা শুনলেন তো? নিশ্চিতভাবে শুনেছেন। আচ্ছা, এবার আপনারা বলুন তো, যে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে আমরা যদি এককভাবে মেজরিটি না পেতাম তাহলে সরকার গঠনের দাবি জানাতাম না, সেই মুখ্যমন্ত্রী একটু আগে কি বললেন? আপনাদের ভিডিওটা শোনালাম যে আমরাই ক্ষমতায় আসবো, ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, এই সরকার থাকবে না। আপনাদের কাছে মেজরিটি আছে নাকি? আপনারা মেজরিটি তো ছেড়ে দিন, তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল হয়ে পার্টিসিপেট করছে এবং তারা ভাবছে যে দেশ চালাবে, এটা কি বেশি হাস্যকর হয়ে গেল না? আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন যে আপনাদের কাছে মেজরিটি নেই বলে আপনারা কি করে গভর্নমেন্ট চালাচ্ছেন, এর দায় নিয়ে আপনার ইস্তফা দেওয়া উচিত বা আপনাদের গভর্নমেন্ট ফর্ম করা উচিত নয়। এই গভর্নমেন্টটাকে আপনারা ইল্লিগাল যেখানে বলছেন, সেখানে আবার একটু আগেই আপনি বলছেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে, এই সরকার স্টেবল সরকার নয়, এই সরকার বেশি দিন থাকবে না, আপনারাই সরকার গঠন করবেন। তাহলে তো আপনার বক্তব্যকেই আপনি কন্ট্রাডিক্ট করছেন। আপনি বললেন যে আপনি থাকলে কোনোভাবেই সরকার গঠন করতেন না, তার কারণ আপনাদের কাছে সেই ম্যাজিক ফিগারটা নেই। তাহলে আবার আপনি কি করে বলছেন যে আমরাই সরকার গঠন করব, এই সরকার স্টেবল হবে না? তার মানে হচ্ছে এনডিএর এই জয়টা সরাসরি আপনারা হজম করতে পারেননি। আপনারা ভেবেছিলেন, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে ইসবার পাগার পার, বিজেপি ২০০ আসনও পাবে না, বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেটা তো আর ঘটেনি। বিজেপি তৃতীয়বার সরকার গঠন করছে এবং ভারতের ইতিহাসে এটা বেনজির। তার কারণ জওহরলাল নেহেরুর পর
মোদি গভর্নমেন্টই কিন্তু এমন একটা সরকার বানাচ্ছে, এর আগে এমনটা হয়নি যে একটি দল 3 বার ক্ষমতায় আসছে পর পর। করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন, উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য দিচ্ছে? দাদা, আগামীকাল টানা 3 বারের জন্য প্রধানমন্ত্রী শপথ হচ্ছে আগামীকাল, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ঐতিহাসিক দিন, গর্বের দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি 3য়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আপনি কি কাল যাচ্ছেন, আগামীকাল যাচ্ছেন? আমার যাওয়ার ইচ্ছা আছে। পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে। প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে। কলকাতায় হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে, বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। গোটা রাজ্যে 10-12 হাজার কর্মী ঘরের বাইরে আছে। গত 3 দিন ধরে লাগাতার সেবা দিয়েছি, প্রচার করার দরকার নেই। আজকে খুন হয়ে যাওয়া কর্মীর, আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। কাজ চালিয়ে যাবো আগামী। এবং আরো একটি আপনাদের তথ্য দিয়ে রাখতে চাইবো, আমি পিকে প্রশান্ত কিশোরের একটি বক্তব্য শুনছিলাম। তিনি যদিও বলেছেন যে আমার অ্যানালিসিস ভুল ছিল, আমার প্রেডিকশন ভুল ছিল, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন আমি আর কোনোদিন প্রেডিকশন করব না। কিন্তু তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। কি বলছেন না, তিনি বলছেন যে এই ফলটাকে যদি কংগ্রেস মনে করে তাদের অত্যন্ত ভালো ফল, তাহলে আমার বলার কিছু নেই। এবং এটা যদি মনে করা হয় বিজেপির ডিফিট, ইন্ডিয়া জোট যদি মনে করে এটা বিজেপির পরাজয়, তাহলেও আমার বলার কিছু নেই। তার কারণ হচ্ছে এই যে বিজেপি এককভাবে 240টা আসন পেয়েছে, এটা বিজেপির হিস্ট্রিতে 3 নম্বর সেরা জয়, 3rd হাইয়েস্ট ভিক্টরি। বিজেপি যবে থেকে পার্টিটা গঠন হয়েছে তার মধ্যে এটা হচ্ছে 3rd হাইয়েস্ট ভিক্টরি। এর আগের 2টো হাইয়েস্ট ছিল মোদির নেতৃত্বে এবং এটা হচ্ছে 3rd হাইয়েস্ট ভিক্টরি। এর আগে বিজেপির এত বড় জয় আমাদের দেশের নেই। তা সত্ত্বেও এটা নাকি বিজেপির পরাজয়। আবার উল্টো দিকটা যদি দেখেন, কংগ্রেসের এটা হচ্ছে 3rd লোয়েস্ট রেজাল্ট, অর্থাৎ কংগ্রেসের ইতিহাসে এই যে রেজাল্ট 99, এটা হচ্ছে 3rd লোয়েস্ট। এর আগে 2 বার কংগ্রেস, একবার 44, একবার 52 পেয়েছিল, এটা 2nd লোয়েস্ট ছিল। আর এবারে যে ফল কংগ্রেস পেল 99, এটা স্বাধীনতার পর থেকে কংগ্রেসের 3rd লোয়েস্ট, অর্থাৎ 3য় খারাপ ফল। সেই 3য় খারাপ ফল করেও কংগ্রেস মনে করছে বা ইন্ডিয়া মনে করছে তাদের এটা জয়, আর বিজেপি 3rd হাইয়েস্ট জয় পেয়েছে তাদের রেজাল্ট অনুযায়ী। তা সত্ত্বেও ইন্ডিয়া জোট মনে করছে যে এটা বিজেপির পরাজয়। এবার আপনারাই বলে দেখুন যে আপনার কোনো একটা পরীক্ষায় গিয়ে আপনি 3rd হাইয়েস্ট নাম্বার পেলেন, আপনার সেটা পরাজয় হিসেবে তুলে ধরছে, আর যে আপনাকে এটা পরাজয়ের কথা বলছে তারা 3rd লোয়েস্ট র্যাঙ্ক করেছে, তা সত্ত্বেও আপনার দিকে আঙুল তুলছে। আমার মনে হয় এর থেকে সিম্পল ভাবে বুঝিয়ে বলার আর কোনো জায়গা বা অবকাশ নেই। আরো একটি ছোট্ট কথা বলে শেষ করতে চাইবো, যেটা প্রশান্ত কিশোর বললেন যে আপনারা খুব বিজয় উল্লাস করছেন, আপনারা বিরাট ভোটে নাকি জিতেছেন, দারুণ নাকি ফল করেছেন। আরে এই ভারতবর্ষে 18% মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু ধরলে সংখ্যাটা প্রায় 20%। এই 20% ভোট পেতে তো আপনাদের কোনো চেষ্টাই করতে হয় না। আপনারা যদি কোনো কিছু নাও দেন, কোনো প্রতিশ্রুতি নাও দেন, প্রচার নাও করেন, তাহলেও এই 20% আপনাদেরকে ভোট দেবে। আর আপনারা পেয়েছেন মাত্র 21% ভোট। তার মানে 1% ভোট আপনারা আনতে পেরেছেন। তার মানে 1% ভোট আপনারা এত প্রতিশ্রুতি দিয়ে, এত প্রচার করে, এত মিছিল করে মাত্র 1% ভোট বাড়াতে পেরেছেন। এমনি তো 20% সংখ্যালঘুরা আপনাকে ভোট দেবে, সে আপনি যাই করুন না কেন। আপনি কোনো প্রকল্পের যদি কথা না বলেন, আপনি 1 টাকা দেওয়ার কথা না বললেও এই 20% আপনাকেই ভোট দেবে। তা সত্ত্বেও আপনারা মাত্র 21% ভোট পেয়েছেন, মাত্র 1% ভোট বাড়িয়েছেন। এবং সেখানে বিজেপি গতবারের থেকে মাত্র 0.07% ভোট কমেছে। তাহলে এবার এই ফলের বেসিসে বলুন যে কে ভালো ফল করেছে এবং কংগ্রেসের এত উল্লাসিত হওয়ার কারণ কি রয়েছে। আপনারা যদি সংখ্যালঘু ভোটটা একটু সরিয়ে দেন, যে সংখ্যালঘু ভোট স্বাধীনতার পর থেকেই প্রায় কংগ্রেস পেয়ে আসছে এবং সেই কারণেই আপনারা জানেন, সেই সংখ্যালঘু ভোটটা আপনারা যদি সরিয়ে দেন, তাহলে কংগ্রেসের অস্তিত্ব শূন্য। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব শূন্য, এটা প্রমাণ হওয়ার আর কোনো বাকি নেই। সংখ্যালঘু ভোটটাই শুধু আপনারা পান, ওটার বাদ দিয়ে আর আপনাদের কিচ্ছু সংগঠন নেই। আপনাদের প্রচার করুন, যা মিছিল মিটিং করেছেন তার কোনো প্রভাব পড়েনি, তার কারণ ভোটের পার্সেন্টেজ দেখলেই বোঝা যায়। পিকে কিন্তু তেমনটাই বলছেন।
এবং এত সহজ করে বুঝিয়ে বলা বোধহয় আর সম্ভব নয়। আপনাদের বুঝিয়ে বললাম পুরোটাই। যারা বিজেপির এই জয়কে পরাজয় হিসাবে দেখতে চাইছেন, আমার মনে হয় তাদের দুর্ভোগ বোধহয় আগামী দিনে আরও বাড়তে পারে। তার কারণ আমার বিশ্বাস এটাই বিজেপির সব থেকে খারাপ ফল হয়ে গেল। এরপরে যখন নির্বাচনগুলো আসবে আপনারা দেখতে থাকবেন একের পর এক বিজেপির জয়রথ শুরু হবে। কেন এ কথা বলছি? তার কারণ এই লোকসভা নির্বাচনে যতগুলো বিধানসভা একসঙ্গে হয়েছিল প্রত্যেকটি বিধানসভায় বিজেপি দারুণ ফল করেছে। এমনকি উড়িষ্যা, অরুণাচল প্রদেশ বিজেপি হাতিয়ে নিয়েছে। উড়িষ্যাতে প্রথম বিজেপি সরকার করতে চলেছে, আপনারা জানেন। তাই বলছি যে দেখবেন এরপর থেকে যে নির্বাচনগুলো হবে কংগ্রেসের সেই গতানুগতিক ফল এবং বিজেপির আরো ভালো ফলের কিন্তু অপেক্ষা আমরা করছি। তার কারণ ভোটের পার্সেন্টেজ দেখলেই বুঝে যাবেন সংখ্যালঘু ভোট ছাড়া কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আর কিচ্ছু নেই। আর আমাদের এই গোটা দেশের সংখ্যালঘু ভোট 20%। তাই 80% মানুষের একটি বড় অংশ এখনো বিজেপির সঙ্গেই রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেস বলুন, কংগ্রেস বলুন, সকলকেই চিন্তায় রাখবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আপনারা কেমন দেখছেন, কিভাবে দেখছেন? সত্যি কি বিজেপির এই গভর্নমেন্ট আনকনস্টিটিউশনাল, ইল্লিগাল? মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কি সমর্থনযোগ্য? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।